শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দরী মিষ্টি সকাল, বর্ষার সকাল, ভালো কাটুক দিন, সেই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রেখেছি, আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি, আছি আমি আনিস। আমার পক্ষ থেকেও শুভ সকাল প্রিয় দর্শক। শুভ সকাল সাকি, সুন্দর বলছিলে বর্ষার সকাল। বর্ষার সকাল না, ভীষণ একটা ভালো লাগার একটা সুন্দর সময় যাচ্ছে, যদিও শরৎ আসছে। প্রত্যেকটা ঋতু মনে হয় আমাদের দেশে একটু আলাদা না, এবং প্রত্যেকটি ভালো লাগার। শরৎ বললেই যেমন আমার শিউলি ফুলের কথা মনে পড়ে যায়, নীল আকাশে সাদা মেঘের ভেলা, একেবারে। এবং আজকে একজন চমৎকার মানুষ রয়েছেন, তিনি কবি, আবৃত্তিকার, সংগঠক, অনেক পরিচয় তার, এবং আড্ডার ফাঁকে ফাঁকে চমৎকার সব কবিতা আবৃত্তি শুনবো। চলো মানুষটিকে আবিষ্কার করি। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি আবৃত্তি শিল্পী, কবি, লেখক ও সাংস্কৃতিক সংগঠক ফয়জুল আলম পাপ্পু। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি, আপনারা ভালো আছেন? আমরাও ভীষণ ভালো আছি, এবং আপনাকে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। কারণ আপনার সঙ্গে আজকে হয়তো বা সরাসরি বসে কথা বলছি, কিন্তু আপনার সঙ্গে আমার পরিচয় অনেক বছর ধরে, বিশেষ করে এই অমর সৃষ্টি আপনার সম্পাদিত, ফয়জুল আলম পাপ্পু সম্পাদিত আবৃত্তির কবিতা সমগ্র। এটা আমরা যারা কবিতা ভালোবাসি, আবৃত্তি করতে ভালোবাসি, তাদের কাছে বলা যায় বাইবেল। সবাই শুরুতেই বইটা কিনবে, কারণ অনেকগুলো কবিতার সমগ্র বা সংকলন রয়েছে। কেমন আছেন আপনি? সবকিছু আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন, এবং আপনাদের মাধ্যমে মাছরাঙা টেলিভিশনের সকল দর্শক যারা আজকের এই অনুষ্ঠানটি দেখছেন রাঙা সকাল, তাদের সকলকে আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে এই কদিন আগেই মাত্র আপনারা মাছরাঙা টেলিভিশন 15 বছর পূর্তি করলো। মাছরাঙা টেলিভিশন কর্তৃপক্ষকেও আমার অসংখ্য ধন্যবাদ, এবং আজকের এই রাঙা সকাল আয়োজনে আমাকে আমন্ত্রণের জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ জানাতে চাই। 15 বছর পূর্তি উপলক্ষে আমাদেরকে শুভেচ্ছা জানালেন, আমাদের পুরো পরিবারকে অনেক অনেক কৃতজ্ঞতা স্যার, আপনি আজকে এসেছেন। আমরা একটু শৈশব নিয়ে জানতে চাই, তারপর আপনার বিভিন্ন কাজ, এই যে 30 বছরের অধিক সময় ধরে আবৃত্তি নিয়ে যে আপনি কাজ করছেন, একটা বর্ণাঢ্য জীবনই আপনার আসলে অতিবাহিত হচ্ছে, আমরা বলতে চাই আবৃত্তি নিয়ে। তার আগে শৈশবটা নিয়ে একটু জানবো, কোথায় জন্ম, বেড়ে ওঠা? আমার জন্ম নাজিমউদ্দিন রোড, এই যে সবাই যেটাকে পুরনো ঢাকা বলে, আদি ঢাকা, এখানেই। আর আমি পড়াশোনা করেছি আরমানিটোলার মাহুরটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ওখানে আমি ক্লাস 2 পর্যন্ত পড়ে ঐতিহ্যবাহী যে আরমানিটোলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সেখানে ভর্তি হই, এবং সেখান থেকে আমি এসএসসি মানে ম্যাট্রিক পাস করি। আচ্ছা আচ্ছা, চমৎকার। এবং এই যে শৈশব, এবং এই শৈশবের শুরু থেকে নিশ্চয়ই কবিতার প্রতি আপনার ভালো লাগা তৈরি হচ্ছিল কোনো না কোনো ভাবে। ব্যাপারটা আসলে ঠিক কি রকম ছিল? হ্যাঁ, এক ধরনের ভালো লাগা ছিল, ভালোবাসাও তৈরি হয়েছিল। এটি কিভাবে যে হয়েছে আমি নিজেই জানি না। আমি যখন স্কুলে পড়ি, তখন স্কুলে এখন তো ওই যে অনেক কিছু হয়, ফ্যামিলি ডে, তখন তো এগুলো প্রচলন হয়নি, কিন্তু আমাদের ওখানে ওই বছরে 1বার 2বার গ্রীষ্মের ছুটি উপলক্ষে কিংবা অন্য কোনো আয়োজনে স্কুলে যে প্রোগ্রাম হতো, তো আমি সেখানে কাজী নজরুল ইসলামের বুঝে হোক না বুঝে হোক, বাগিচায় বুলবুলি তুই, এটা তো গান মূলত, কিন্তু এটা আমি রিসাইট করেছিলাম, এবং বেশ শিক্ষকরা বলেছিলেন খুব ভালো হয়েছে। আসলেও ক্লাস 4-এর একজন ছাত্র কতটা ভালো করতে পারে ওই সময়, কিন্তু ওই যে তখন থেকেই আমার মধ্যে যে বাংলার প্রতি, বাংলা ভাষার প্রতি, সাহিত্য সংস্কৃতির প্রতি একটি দুর্বলতা ছিল, এবং তখন কিন্তু ম্যাট্রিক পরীক্ষা খুব কঠিন হতো, নাম্বার পাওয়া বেশ মুশকিল হতো। ওই সময়ে আমি আমাদের যে স্কুলের এসএসসি পরীক্ষার আগে যে টেস্ট পরীক্ষা হয়, সেখানে আমি বাংলায় 54 পেয়েছিলাম, এবং এটি রীতিমতো বিস্ময়কর ছিল যে ফয়জুল আলম 54 পেয়েছে বাংলায়, এরকম। কারণ তখন এই যে শর্ট কোয়েশ্চেনের যুগ ছিল না, সব বিশাল বিশাল উত্তর লিখতে হতো, ভাব সম্প্রসারণ থেকে সবকিছু। তার মানে বাংলার প্রতি প্রেম, ভালোবাসা শৈশব থেকেই বলা যায়। সেটার কি উল্লেখযোগ্য কোনো কারণ ছিল স্যার? মানে পারিবারিক ভাবে হতে পারে, কিছুটা পারিবারিক ভাবে, যেরকম আমার মানে যে ছোট থেকে হুশ হবার পর থেকেই দেখেছি ঘরে দৈনিক পত্রিকা আসতো। তখন যে পত্রিকাগুলো ছিল, দৈনিক ইত্তেফাক, দৈনিক আজাদ বা এরকম পত্রিকাগুলো, আমার আব্বা পত্রিকা পড়তেন নিয়মিত। তো ওই শৈশব থেকেই কিন্তু পত্রিকা পড়ে পড়ে, তো পত্রিকার মধ্যে যেহেতু সাহিত্যের
বিষয়গুলো থাকে, তখন সকল পত্রিকাতেই একটি বড় পৃষ্ঠা জুড়ে সিনেমার বিজ্ঞাপন থাকতো, সেগুলো দেখতাম। আচ্ছা। এখন যেটি প্রায় নেই। তো ওই যে পড়ার মধ্য দিয়ে নিউজ পড়া বা ওই ইয়েগুলোর মাধ্যমে দেখা গিয়েছে যে আমি কিভাবে যে ভালোবাসা জড়িয়ে গেল এগুলোর সাথে বলা যাবে না। স্যার, পরিবার আসলে আপনার এই যে ভালো লাগা, ভালোবাসা, এই ব্যাপারটাকে আসলে কিভাবে দেখতো? না, গুরুত্ব দিয়েছে পরিবারের কম বেশি সবার। আমার আরো দুজন তিনজন বোন, একজন নাচ শিখতেন, এক সময় নাচ শিখেছেন, গান শিখেছেন। তো আমার নিজেরও গান শেখার একটি অভিজ্ঞতা আছে, দুটা স্কুলে মানে প্রতিষ্ঠানে আমি গানও শিখেছি। ফলে পরিবার থেকে এক ধরনের ব্যাকআপ বা সম্মতি, মৌন সম্মতি যাই বলি, এক ধরনের ছিল। তার মানে নিশ্চয়ই ছিল, আপনি স্যার, গান তাই না? করেছেন একটা সময় শৈশবে? হ্যাঁ, গান শিখেছি, ওভাবে গান করা হয়নি শৈশবেও, ঠিক না। আমি যখন মানে ম্যাট্রিক পাস করেছি তারপরে আমি গান শিখতে ভর্তি হয়েছিলাম। প্রথমে ভর্তি হয়েছিলাম বুলবুল ললিত কলা একাডেমিতে, যে প্রধান শাখা যেটি, ওখানে। সেখানেও একটি মজার অভিজ্ঞতা আছে। আমি এর আগে হারমোনিয়াম কিভাবে ধরতে হয়, কিভাবে রিড ধরতে হয় তাও জানি না। তো ওখানে শ্রদ্ধেয় শিল্পী মরহুম বেদারউদ্দিন আহমেদ, তখন উনি প্রিন্সিপাল বাফার। তো আমি যখন হঠাৎ করে চিন্তা করলাম যে বাফায় ভর্তি হব, আমি গেলাম, গিয়ে দেখি যে অফিসে ওরা বলল যে বাবা তুমি এখন ভর্তি হইতে আসছো, তোমার তো চলে গেছে, ভর্তির সময় চলে গেছে। তো তারপরও আমি নাছোড়বান্দা কি করি, তখন বললো যে তুমি প্রিন্সিপাল স্যারের কাছে যাও। তো টেলিভিশন দেখার কারণে হোক, রেডিও শোনার কারণে হোক, আমি বেদারউদ্দিন স্যারকে চিনতাম। তা আমি সালাম দিয়ে গেলাম, কি বাবা? উনি প্রিন্সিপালের চেয়ারে বসা। বললাম স্যার আমি তো ভর্তি হতে চাই। বলে গান কি গাইতে পারো? আমি বললাম স্যার কিছু পারি। হারমোনিয়াম বাজাতে পারো? যে না। কি গান পারো? তো ওই যে রেডিওতে এবং টেলিভিশনে শোনা জগন্ময় মিত্রের বিখ্যাত গান শাওন ও রাতে যদি, এটি আমি বেশ দরাজ কণ্ঠে তার সামনে নির্ভয়ে গাইলাম। বললো খুব ভালো, খুব ভালো, ঠিক আছে, আমি এখনই বলে দিচ্ছি, তুমি দোতলায় চলে যাও, দোতলায় দেখবে একটা মোটা মতো মানুষ, তার নাম মান্নান। আমি বলি এম এ মান্নান? বলে হ্যাঁ হ্যাঁ, এম এ মান্নান গান শেখাচ্ছে, ওর কাছে যাও, আগে ক্লাস করো, তারপরে তুমি নিচে হয়ে ভর্তি হবা। এই ছিল সেখান থেকে আপনার গানের জার্নিটা। তার মানে গান থেকে আপনার আসলে আবৃত্তিতে আসা বিষয়টাকে এমন ছিল না, এটা প্যারালাল ছিল ওই সময়ই। আমি আমরা ছোট্ট করে আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাই, তারপর একটু শুনি সেই গল্পটা। জি দর্শক, 4 দশকেরও বেশি সময় ধরে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে নিরলসভাবে কাজ করে চলেছেন ফয়জুল আলম পাপ্পু। শৈশব থেকেই সাহিত্য ও সংস্কৃতির প্রতি গভীর অনুরাগ নিয়ে বেড়ে উঠেছেন। তিনি রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য পাঠ, সঙ্গীত চর্চা এবং মঞ্চে আবৃত্তির মধ্য দিয়ে নিজের শিল্পী সত্তাকে বিকশিত করেছেন। স্বশিক্ষিত আবৃত্তি শিল্পী হিসেবে তিনি বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মঞ্চে অসংখ্যবার আবৃত্তি পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেছেন। একজন দক্ষ প্রশিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে নতুন প্রজন্মের আবৃত্তি শিল্পী গড়ে তুলছেন এবং বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আবৃত্তি প্রতিযোগিতায় নিয়মিত বিচারকের দায়িত্ব পালন করছেন। 1990 সালে প্রতিষ্ঠিত প্রকাশ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে তিনি আবৃত্তি চর্চা ও সাংস্কৃতিক আন্দোলনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সাহিত্যিক হিসেবেও তিনি সমানভাবে সমৃদ্ধ। কবিতা, গবেষণা, জীবনী সম্পাদনা এবং উচ্চারণ আবৃত্তি বিষয়ক 20টিরও বেশি গ্রন্থ রচনা এবং সম্পাদনার পাশাপাশি সম্পাদনা করছেন ব্যতিক্রমী কাব্য সংকলন ঘেউ। সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি তরুণ লেখক প্রকল্প পুরস্কার, ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্ট অ্যাওয়ার্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সাংস্কৃতিক সংসদের সম্মাননা সহ একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন। আমরা আবারও তার কাছে চলে যাই। স্যার, আমি একটু ভুল বলছিলাম এর আগে যে 30 বছর, আসলে 40 বছরেরও অধিক সময় ধরে, মানে একটা বর্ণাঢ্য ক্যারিয়ার না আবৃত্তি নিয়ে। স্যার, আপনি নিজেকে স্বশিক্ষিত আবৃত্তিকার বলেন কেন? আসলে ওভাবে বলি না, কিন্তু আমাদের যখন যাত্রাটা শুরু হয়, যেরকম আমি একটি জিনিস বলি যে আমি শুধু বাফায় না, আমি নিবেদিতা সঙ্গীত নিকেতনেও ওখানে রবীন্দ্রসঙ্গীত এবং উচ্চাঙ্গ সঙ্গীতে কিছু প্রশিক্ষণ নিয়েছি বেশ কয়েক বছর, এবং নজরুল ইনস্টিটিউট থেকে ওখানে এখন যেটা তারা প্রায় ডিপ্লোমা বলছে,
ওখান থেকে 1 বছর মেয়াদি একটি দীর্ঘ যে শুদ্ধ বাণী ও সুরে নজরুল সঙ্গীত প্রশিক্ষণ, ওটাও আমি কিন্তু সম্পন্ন করেছি সেই 90-এর দশকের শেষে গত শতাব্দীর। এবারে আসি আবৃত্তির ক্ষেত্রে, যে আমি যখন ঢাকা কলেজে ভর্তি হই ইন্টারমিডিয়েটে, ও সময় কিন্তু আমি আমার শিক্ষক হিসেবে পেয়েছি প্রবাসী, বর্তমানে তিনি প্রবাসী কবি, আবৃত্তি শিল্পী, উপস্থাপক শামীম আজাদকে আমি আমার শিক্ষক হিসেবে পেয়েছি, শ্রদ্ধেয় অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদকে। তারা টেলিভিশনে তখন প্রোগ্রাম করতেন, অনুষ্ঠান বানাতেন, তাদের সান্নিধ্যে এসে। আর ওই সময় আবৃত্তির একেবারেই বলতে গেলে হচ্ছে কাজগুলো, মাত্র 4-5টা সংগঠনের জন্ম হয়েছে, শুরুটা বাংলা মানে চট্টগ্রামে কিছু হয়েছে, রাজশাহীতে হয়েছে, এরকম ঢাকায়ও কণ্ঠশীলন বা এরকম কয়েকটি প্রতিষ্ঠান আবৃত্তির হয়েছে। কিন্তু ব্যাপকভাবে যে কর্মশালা করে ট্রেনিং করে আবৃত্তি শেখার ওই সৌভাগ্যটা আমাদের ওই সময়ে সুযোগটা ছিল না। কিন্তু নিজেদের চর্চা এবং আমার সমকালীন যে আবৃত্তি শিল্পীদের সাথে কথা বলে আমার বাড়তি একটি সুবিধা হয়েছে, যেহেতু আমার ডিসিপ্লিন বাংলা ভাষা ও সাহিত্য, তাছাড়া এরকম শিক্ষকদের সাহচর্য পেয়েছি, আমার বিষয়টা ওরকম হয়ে গেছে। কিছুটা শুনেছি, যেরকম তখন বেতারে উত্তরণ নামে একটি অনুষ্ঠান হতো, রেগুলার রেডিও ম্যাগাজিন উত্তরণ, রাত 9টায় শুরু হতো। ওখানে শ্রদ্ধেয় প্রয়াত শফিক কামাল, শ্রদ্ধেয় কাজী আরিফ ভাই, প্রজ্ঞা লাবণী, তারা অসাধারণ আবৃত্তি করতেন, উপস্থাপনা করতেন। সকালে বাংলাদেশ বেতারে একটা অনুষ্ঠান হতো, তখন রেডিও বাংলাদেশ, সেখানে প্রবাসী হয়েছেন এখন কৌশিক আহমেদ, অসাধারণ কণ্ঠে তিনি উপস্থাপনা করতেন। এগুলো শুনেও কিন্তু আমি নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি। অর্থাৎ বেতার, সেটার উপর আপনাকে নির্ভর করতে হয়েছে আবৃত্তি শেখার জন্য, শুনে শুনে কানটা তৈরি হয়েছে। স্যার, এই পর্যায়ে আমরা একটা কবিতা আবৃত্তি শুনতে চাই। আচ্ছা, কোনটা শুনবো? তো আমি বরাবরই যেটি করি সবখানেই, এরকম আয়োজন হলে আমি রবীন্দ্রনাথ দিয়ে শুরু করি। আজকেও আমি যে চেষ্টা করছি রবীন্দ্রনাথ দিয়ে শুরু করতে, এবং ছোট্ট একটি কবিতা আমি রবীন্দ্রনাথের আপনাদের সামনে উপস্থাপনা করছি। এটাও আমার খুব প্রিয়, গীতাঞ্জলির অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। খুব সুন্দর, চমৎকার। স্যার, প্রথম কবে মঞ্চে উঠেছিলেন মনে পড়ে কি? এটি বেশ কঠিন একটি প্রশ্ন করেছেন আমার জন্য, কারণ স্মৃতি হাতড়ে তারপরেও বলি যে 1987 সালে আমরা তো বুঝতেই পারেন মাত্র সেকেন্ড ইয়ারে উঠেছি অনার্সে। তো ওই সময় আমাদের যে তারুণ্যের যে কলেজে ছাত্র রাজনীতি করি, আবৃত্তি করি, সবকিছুই করি, কিন্তু ওভাবে মঞ্চে ওঠার তখনও যে একক শিল্পী হিসাবে ওরকম কিছু কিন্তু আমাদের সৌভাগ্য হয়নি। এর পিছনে জাতীয় কবিতা উৎসব একটি বিশাল অবদান রেখেছিল আমার ক্ষেত্রে। ওই সময়ে যে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে আমরা যারা তরুণ সাহিত্যকর্মী ছিলাম, ছাত্ররা ছিলাম, আমরা তখন টিএসসির সেই যে এখন যেটি রাজু ভাস্কর্য চত্বর, এখানে খোলা জায়গা ছিল, এখানে প্যান্ডেল করে কবিতা উৎসব হতো। তো আমি প্রথম উৎসব থেকেই যুক্ত ছিলাম, এবং সেই কাঙালের মতো সিনিয়র কবিদের, এবং ওখানে আবৃত্তি হতো, আমার আবৃত্তি শিল্পীরাও থাকতেন, সেই কাঙালের মতো ঘুরঘুর করতাম, এবং তারা আমাকে চিনতেন, আমাদের সবাইকে চিনতেন আমাদের জেনারেশনের, যে কখন হয়তো বলে যে পাপ্পু তুমি একটু মঞ্চে ওঠো। এভাবে প্রথম উৎসবে ওভাবে মঞ্চে ওঠা হয়নি, কিন্তু দ্বিতীয় উৎসব থেকে নিজের কাঁচা হাতের লেখা কিছু কবিতা
বা এই যে ভুলভাল হয়তো উচ্চারণ, তখন তো এতটা অভিজ্ঞতাও ছিল না, সুযোগ সিনিয়ররা আমাকে এবং আমাদের জেনারেশনের অনেককেই দিয়েছেন। আমি মনে করি ওই যে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে আবৃত্তি করার সৌভাগ্য, বা আপনি যে প্রশ্নটি করেছেন যে প্রথম মঞ্চে ওঠা, ওটাই শুরু। আচ্ছা, তার মানে তখন থেকেই কাঁচা হাত বলছেন, তখন থেকেই লেখালেখিটা শুরু হয়ে গিয়েছিল, এমন কি বিষয়টা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, স্যার, এই যে লেখালেখিটা এটা আসলে কিভাবে শুরু হয়েছিল, অভ্যাসটা কিভাবে হয়েছিল? এটা কি আবৃত্তি করতে করতে বা কবিতা পড়তে পড়তে এমন কিছু কি? না, দুটো আসলে সমান্তরাল ভাবেই চলেছে। ওই যে যেটি হয়, বাংলা সাহিত্যে ভর্তি হয়েছে, তাছাড়া যে বললাম যে উচ্চ মাধ্যমিক ইন্টারমিডিয়েট থেকেই কবি শামীম আজাদ, আব্দুল্লাহ আবু সাঈদ এবং আরো যে শিক্ষকরা ছিলেন বাংলা বিভাগে, আমার শ্রদ্ধেয় শিক্ষকরা ছিলেন, তাদের সাহচর্যে এসে কিভাবে যেন লেখালেখি, ওই যে তখন কলেজে দেয়াল পত্রিকা হতো, ওখানে লিখতেই হবে, তাই প্রথম প্রথম এর অনুকরণ, ওর অনুকরণ, ছন্দেই লিখতে হবে, এভাবে করতে করতেই কিন্তু হাতটা তৈরি হয়েছে এবং তখন থেকেই লেখার শুরু। এবং এবং কেন জানি আমার মনে হতো যে আমার অনেকগুলো বই বের হবে এবং আমার জীবনের প্রথম বইটা কবিতার বের হবে, তখন থেকেই কাকতালীয় ভাবে ঘটেছে তাই। দারুণ দারুণ। স্যার, এই যে মানে ওই সময় ছাত্র রাজনীতি করা না, এবং একই সঙ্গে শিল্প সংস্কৃতির একটা চর্চা, মানে দুটো তো আসলে আলাদা পথ, মানে একসঙ্গে আপনি কিভাবে এগিয়ে নিলেন? ছাত্র রাজনীতি যে আমি প্রবল ভাবে করতাম তা না, আচ্ছা। ওই সময়ে সোজা কথা মানে স্বৈরাচার হটাও, বারবার আমি এই কথাটি বলছি এই জন্য, বাস্তবতা ছিল এই। কাজেই কোনো না কোনো ছাত্র সংগঠনের সাথে যুক্ত হয়ে যেত যারা শুভ বুদ্ধি সম্পন্ন, যারা দেশকে স্বৈরাচার মুক্ত করতে চায়, ও ভাবেই। কিন্তু মূল পথ চলাটি ছিল আমার পড়াশোনা এবং সংস্কৃতি চর্চা। স্যার, আপনি দীর্ঘ 40 বছর ধরে সংস্কৃতি চর্চা করছেন, বিশেষ করে কবিতা আবৃত্তি, বাচিক শিল্প নিয়ে কাজ করছেন। আপনাদের সময়কার, যেমন আপনি বলছিলেন যে 87-88 সময় তখন একেবারেই তরুণ, তখনকার সময় যে কবিতা আবৃত্তি করার যে ধরন, আর 2026-এর বা এই সময়টার যে একটা ধরন, পরিবর্তন কি এসেছে? নিশ্চয়ই ব্যাপক পরিবর্তন এসেছে নিঃসন্দেহে। পরিবেশনার ক্ষেত্রে যেরকম আমরা ওই সময় যে ধরনের কবিতাগুলো নির্বাচন করতাম, এখন কবিতা নির্বাচনের ক্ষেত্রে পরিবর্তন এসেছে, পরিবেশনা রীতিতে পরিবর্তন এসেছে, প্রযুক্তির ছোঁয়ায় অনেক কিছু মানে নতুন নতুন ডাইমেনশন আমরা পাচ্ছি। সবচেয়ে বড় কথা যে বর্তমান যে তরুণ শিল্পীরা যারা আবৃত্তি করছেন, তারা প্রযুক্তিটাকে 16 আনা কাজে লাগাচ্ছেন। তাদের ইউটিউব চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন মঞ্চে, যেরকম একটি সময়ে একটি আমরা নিজেরা তর্ক করতাম যে দেখে আবৃত্তি করলে সেটি আবৃত্তি হবে কিনা, কাজেই আবৃত্তি মানেই মুখস্থ বলা, যদিও আমি নিজে ব্যক্তিগতভাবে দেখে পড়ার বিরোধী নই, কি জন্য অনেক ক্ষেত্রে এটি হতেই পারে। এখন মোবাইল দেখে পড়ছে, আমি নিজে অবশ্য কখনো মোবাইল দেখে পড়িনি, কিন্তু এখন দিব্যি পড়ছে। তো এই যে প্লাস আরেকটি বিষয় যে চিন্তা চেতনার যে ব্যাপারটি, যে আগে আমরা যেরকম কিছু হলেই অধ্যাপক নরেন বিশ্বাস বা শ্রদ্ধেয় ওয়াহিদুল হক বা এরকম যারা আমাদের সিনিয়র ছিলেন, যারা আবৃত্তি মানে আমাদের কাছে শুধু গুরু না, মনে হতো যে তার কাছে গেলেই বোধহয় সঠিক সমাধানটি আমরা পাবো। তো এখন সেই যাওয়ার পথটি অনেক ক্ষেত্রে বন্ধ। অর্থাৎ আমি যদি আজকের তরুণ হই, তাহলে আমি কেন যেন খানিকটা দ্বিধাগ্রস্ত যে কার কাছে যাব, দরকার নাই কোনো ভাইয়ের কাছে, কোনো স্যারের কাছে গিয়ে ছোট হবার, আমিই তো বুঝি, আমিই তো পারি, এআই আছে, এআই কে আমি কোনো কোয়েশ্চেন করব, এআই উত্তর দিয়ে দিবে। ফলে যেটি হয়েছে, গুরু শিষ্য পরম্পরার কিছু ব্যাপার ছিল, যদিও আবৃত্তি সেই অর্থে গুরুমুখী বিদ্যা না, কিন্তু এখন আর ওই বিষয়টা নাই। এখন যেটি হয়েছে, নিজেরা হয়তো একটু একটা সার্কেলে বসছে, কথা বলছে, অনুষ্ঠান করছে। আর বাংলাদেশের আবৃত্তির ইতিহাসটি যদি আমি একটু বলি আপনাদেরকে, যেহেতু প্রশ্ন করেছেন, যে এটি কিন্তু শুরুই হয়েছিল সাংগঠনিক আবৃত্তি চর্চা দিয়ে। একটি সময় যখন যারা আমাদের প্রণম্য, আশরাফুল আলম, হাসান ইমাম থেকে শুরু করে ও সময় যারা সিনিয়র আবৃত্তি শিল্পী ছিলেন, তারা প্রয়োজন বোধ করলেন যে না, তরুণদেরকেও, তৎকালীন তরুণদেরকেও আবৃত্তি শেখানোটা দরকার। তখন যে সংগঠনগুলো হলো,
পরবর্তীতে এই সংগঠনগুলো কিন্তু আবার একসাথে কম্বাইন্ড মার্চ করা শুরু করলো, ফলে একটি সময় ব্যাপক প্রচলন হয়ে গিয়েছিল এই সময়েও যে বাংলাদেশের আবৃত্তি চর্চার ইতিহাস আসলে সাংগঠনিক আবৃত্তি চর্চার ইতিহাস। কিন্তু কখনো কখনো আমি দ্বিমত পোষণ করেছি যে আবৃত্তি শেষ পর্যন্ত একটি একক শিল্প মাধ্যম। আমার দায় আমার, সংগঠনটি করি এই জন্যে যে সংগঠনের সবাইকে নিয়ে একসাথে মঞ্চে ওঠা, একটি শুভ বুদ্ধির একসাথে পথ চলা, কিন্তু সম্মিলিতভাবে কোনো পারফর্মিং আর্ট চর্চা করা সম্ভব না। আসলে আমার দায় আমাকেই নিতে হবে, আমার দায় আমার সংগঠন নিবে না, আমার কাছে এটি মনে হয়। তো এখনকার যে তরুণরা তারা সংগঠন করছেন, নতুন নতুন প্রতি বছরই অনেকগুলো সংগঠন তৈরি হচ্ছে, তারা কাজ করছে এবং আবৃত্তির মেজাজ পরিবর্তিত হচ্ছে। আগে 90-এর দশক বা 2000 সাল পর্যন্ত আবৃত্তির শ্রোতা যে ধরনের কবিতা পছন্দ করতেন, এখনকার তরুণ আবৃত্তি শিল্পীরা এবং আমার জেনারেশনেরও অনেকে যে আরো নতুন নতুন কবিদের কবিতা খুঁজে বের করে আবৃত্তি করছেন, ফলে দেখা গেছে যে শ্রোতারও কিন্তু একটি ব্যাপক মানে রুচির পরিবর্তন হয়েছে এবং নতুন নতুন কবিতা তারা শুনতে আগ্রহী হচ্ছে। অর্থাৎ স্যার বলার ধরনেও পরিবর্তন তো এসেছে। নিঃসন্দেহে আগে আমরা মানে আমাদের সিনিয়রদেরকেই ফলো করতাম, আমরা চেষ্টা করতাম ওনারা যেভাবে পড়ছেন আমরা ঠিক ওভাবে পড়ি। যেন গোলাম মুস্তাফা, শ্রদ্ধেয় গোলাম মুস্তাফা মঞ্চে উঠে উনি মুখস্থ কবিতা পড়তেন। একসময় আমিও চেষ্টা করেছি মুখস্থ পড়তে, কিন্তু দেখা যাচ্ছে একটি দুটি কবিতার বেশি মুখস্থ পারি না, তখন আবার বই দেখে পড়ছি। কিন্তু এখনকার যে তরুণরা তো দিব্যি দেখে পড়ছে। জি, তো আমরা এই পর্যায়ে আরেকটা কবিতা শুনতে চাই। আচ্ছা, এবার আমি যেহেতু সরকার এই বছরকে নজরুল বর্ষ ঘোষণা করেছেন এবং আমার অত্যন্ত প্রিয় কবিদের একজন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তো আমি এখন কাজী নজরুল ইসলামের বিখ্যাত একটি কবিতা আছে বাংলাদেশ, আমি সেটি পড়বার চেষ্টা করছি। নিশ্চয়ই। বাংলাদেশ, কাজী নজরুল ইসলাম। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পরে ছড়ি। যেন উমার চেয়ে এ আদরিনী মেয়ে, ওরে আকাশ ছেয়ে মেঘ চিকুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। গ্রীষ্মে নাচে বামা কাল বৈশাখী ঝড়ে, সহসা বরসাতে কাঁদিয়া ভেঙে পড়ে। শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনী গীতিবিধুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে, ফিরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে। শীতের অলস বেলা পাতা ছড়ার খেলা, ফাগুনে পরে সাজ ফুলবধূর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। এই দেশের মাটি জল ও ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে। এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। ভীষণ সুন্দর, চিরমধুর। নজরুল খুব সম্ভবত এটি গান আকারে লিখেছিলেন। হ্যাঁ, এটা টিউনিংও আছে। জি জি জি, এটা টিউনিং এখন এটি ওটাও খুব সুন্দর, গানটাও খুব সুন্দর। ভীষণ আমার মনে চমৎকার। পড়ছে, এটা যখন শুনছিলাম এটা ছিল আমার প্রথম আবৃত্তি শেখার প্রথম কবিতা। ও আচ্ছা, ঠিক আছে, এটার সঙ্গে চমৎকার। চমৎকার স্মৃতি জড়িয়ে এটা আছে। দিয়ে এটা আমাদেরও মানে একটা সময় সেই 90-এর দশকে কোরাস করবার জন্য খুব ভালো ছিল। একজন এক লাইন বলতো, ওই লাইনটা আবার সবাই রিপিট করতো,
ফলে মানে গলাটা তৈরি হতো। জি জি স্যার এখন অনেকেই আবৃত্তির প্রতি অনেক বেশি আগ্রহী বা শিখছে, কিন্তু আপনাদের মতো হয়তো বা এতটা নিবেদিত প্রাণ আবৃত্তি কর্মী আমরা হয়তো বা একটু কম পাচ্ছি। কিন্তু অনেকের একটা প্রশ্ন আছে যে আবৃত্তির যে ভাষা, প্রমিত বাংলা ভাষায় আমরা কথা বলার চর্চা করি, যেহেতু আবৃত্তি চর্চা করতে গেলে সেই চর্চাটা তো জরুরি, কিন্তু সব জায়গায় কি আমি প্রমিত ভাষায় কথা বলতে পারছি? এই প্রশ্নটা কিন্তু অনেকেই করেন। মাছের বাজারে গেলে বন্ধু বান্ধবদের সঙ্গে আমরা এখনো খাইছি গেছি বলি, এই ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখেন? না, এটা ঠিক বলেছেন। এটা নিয়ে আমাদের আড্ডায়ও অনেক তর্ক হয়, বিতর্ক হয়। এখন শিল্প যখন আমি পারফর্মিং আর্টস বলবো, কিংবা পারফর্মিং আর্টসের বাইরেও যে শিল্প মাধ্যমগুলো আছে, যে পেইন্টিংস আছে, ভাস্কর্য আছে, এখানে যখন ফাইনেস্ট প্রোডাকশন যেটি চূড়ান্তভাবে শিল্প উৎপাদিত হচ্ছে শিল্প হিসেবে, আর্ট হিসেবে, সেখানে কিন্তু কোনো কম্প্রোমাইজের সুযোগ নাই, সেখানে কিন্তু কোনো আপোষের সুযোগ নাই। সেজন্যে তো এই যে আপনি আমরা কথা বলছি, এখানেও হয়তো স্লিপ অফ টাং, একটু দুটি উচ্চারণের ত্রুটি হতে পারে, কিংবা ওই যে আপনি যেটি বলেছেন যে আইসি গেসি, এরকম হতে পারে। কিন্তু আমি যখন পারফরমেন্স করব, তখন কিন্তু ওটার যা ডিমান্ড, আমাকে ওই ডিমান্ডের মধ্যেই থাকতে হবে, টেক্সচুয়াল যে ডিমান্ড। এখন যদি কোনো কবিতা আঞ্চলিক ভাষায় লেখা হয়ে থাকে, আমার একটি আঞ্চলিক ভাষায় লেখা কবিতা কি কারণে জানি খুব বিখ্যাত হয়ে গেছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে, অনেকেই এটি আবৃত্তি করেছেন। কবিতাটির নাম উজান এক, এ টু জেড। আমি একজন ঢাকাইয়া ছেলে, কিন্তু কবিতাটি আমাদের যে কমন যে একটি প্রচলিত যে আঞ্চলিক ভাষা, সেই আঞ্চলিক ভাষায় লেখা, অনেকেই পড়ে। তো এখন ওইটা যদি আবার কেউ এরকম পশ প্রমিত উচ্চারণে পড়তে যায়, তাহলে তো হবে না। আর আপনি যেটি বলেছেন যে আমরা পথে ঘাটেও যদি ওরকম বলি, এটা হয়েছে কি, ঢাকা বা এরকম এগুলো তো কসমোপলিটন সিটি, এবং প্রমিত বাংলাটি কেন প্রচলিত, মানে যখন যে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা বা গবেষকরা করেছেন, এই জন্যে যে আমার বাড়ি ঢাকা, আমি তো ঢাকায় প্রচলিত যে ভাষায় কথা বলি, অভ্যস্ত মাতৃভাষা ঘরে, ওভাবে বলবো। আপনার চট্টগ্রাম, ওনার হয়তো সিলেট হতে পারেন, কিংবা হ্যাঁ, বা নোয়াখালীর হতে পারে। তো এখন সবাই যদি একটি আলোচনায় যার যার মতো করে কথা বলে, যার যার পরিবারে যে শব্দগুলো আসলে কি আমি ছোটবেলা থেকে কানে শুনেছি, তারপরে আমি কিন্তু ওটা প্রডিউস করছি। আমি কানে যদি না শুনতাম, তাহলে তো প্রডিউস করতে পারতাম না। তো ফলে কেউ তো কারোরটা হয়তো 16 আনা বুঝতে পারবে না, কিছুটা কমন বুঝবে, সবাই ওটা বুঝবে না। যে কারণে একটি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কিন্তু এটি শুরু হয়েছে। রবীন্দ্রনাথ কিন্তু উপলব্ধি করেছিলেন যে, এবং তার এর নিয়ে বেশ লেখালেখি আছে, যে কিভাবে যে সবাই যাতে বুঝতে পারে, একটি কমন পিপল, তখন কিন্তু এটি মানে চর্চাটি শুরু হয়েছে এবং আজ পর্যন্ত বজায় আছে। এখন আমি যদি মাছের বাজারে গিয়ে এই মৎস্যজীবী, এই মাছটার মূল্য কত এভাবে বলি, তো আমাকে কিছুক্ষণ হয়তো তাকিয়ে থেকে মনে করবে পাগল, আমার সাথে কথা, দামটাও বাড়িয়ে দিতে পারে। কাজেই অসম্ভব না, মনে করবে বিদেশ থেকে আসছে বোধহয়, এরকম। তো কাজেই যেখানে যেটি প্রযোজ্য, আমি যখন মঞ্চে, আমি যখন টেলিভিশনে থাকবো, তখন আমার কাছ থেকে শ্রোতা বা ভোক্তা, এই শিল্পের যিনি ভোক্তা, তিনি যেটি চাইবেন আমাকে সেটি করতে হবে। আর পারিবারিক ক্ষেত্রে আমরা চেষ্টা করব যতটা সম্ভব, বা অন্যান্য ক্ষেত্রে যে কথা বলবার সময়, তখন যাতে একবারে মানে লাগামহীন হয়ে না যায় উচ্চারণের ক্ষেত্রে। কারণ সম্প্রতি দেখা গিয়েছে যে এই যে প্রমিত বাংলার বিপরীতে বিশেষ করে নাটকে এমন কিছু সংলাপ জুড়ে দেওয়া হয়েছে, যেটি আসলে কিন্তু চলতি বা আমরা বন্ধু বান্ধবও একসাথে এভাবে থাকলে বোধহয় এতটা বাজেভাবে বাংলা প্রয়োগ করি না, কিন্তু এরকম হয়েছে। কাজেই সেই ব্যাপারেও আমাদের দৃষ্টি রাখাটা প্রয়োজন। কিন্তু শুরুতে যদি চর্চা করতে হয়, আবৃত্তিকে ধারণ করতে হয়, সেক্ষেত্রে তো আসলে দৈনন্দিন জীবনে বাংলা ভাষায়, প্রমিত বাংলা ভাষায় কথা বলাটা জরুরি, তাই না? নিঃসন্দেহে অবশ্যই। এটি আমি কোথাও গেলে যখন আমার কথাটি আরেকজন শোনে, আমি যখন আজ থেকে 20-25 বছর আগেও যদি কোথাও যেতাম,
কিছুক্ষণ শোনার পরে কিন্তু যে ভদ্রলোক বা ভদ্র মহিলারা সেখানে থাকতেন তিনি কিন্তু আমাকে থামিয়ে জিজ্ঞেস করতেন, আচ্ছা ভাই আপনি কি আবৃত্তি করেন? যে কেন এটা জিজ্ঞেস করলেন? বলছেন না আপনার কণ্ঠটাই কিরকম যেন মনে হচ্ছে, আপনি যেভাবে বলছেন আমরা তো ওভাবে বলি না। তো এটি কিন্তু একটি বেনিফিট চর্চার, নিশ্চয়ই যে আপনি আমি আমাদের সন্তানদেরও যদি আমরা ওভাবে শেখাই, নিঃসন্দেহে তারা ঘরে যেভাবে বলুক অন্তত বাইরে যখন কমন পিপলের সাথে কথা বলবে তখন কিন্তু বোঝা যাবে যে না সে একটি চর্চার মধ্যে আছে। চমৎকার করে বলছিলেন তাই না, যে বেনিফিট আসলে যে অনেকটা মানুষের মধ্যে কিন্তু আপনি একজন আলাদা আপনার সুন্দর কথা বাচনভঙ্গির কারণে। কি বলছিলে সাকি? একদমই, আমি সেই প্রসঙ্গে আসতে চাচ্ছিলাম যে স্যার এই যে 40 বছরের অধিক সময় ধরে একটা শিল্পকে আপনি চর্চা করে যাচ্ছেন এবং কখনো কখনো বিভিন্ন জায়গায় আপনি বিচারকের দায়িত্ব পালন করছেন, যখন নতুনরা আসছে বা আবৃত্তি পরিবেশন করছে, শুধু তো আসলে আপনি সেই আবৃত্তিটাই শুনছেন বিষয়টা এমন নয়। একজন শিক্ষক হিসেবে আমাদের ধারণা আপনি এমন কিছু খুঁজে বেড়ান যেটার সঙ্গে আমরা খুব পরিচিত নই বা আমাদের জানারও কিছুটা ঘাটতি রয়েছে। আপনি সেই বিষয়ে কি বলবেন স্যার? আসলে হ্যাঁ, চমৎকার বলেছেন। অতি সম্প্রতি আমার অভিজ্ঞতা হয়েছে একটি বড় কোম্পানি সারা দেশ জুড়ে, আমি প্রতিযোগিতাটির নাম বললাম না, হয়েছে। আমার সৌভাগ্য হয়েছে ঢাকার বাইরেও গিয়ে বিচারকের দায়িত্ব পালন করতে, এবং আমার সাথে প্যানেলে যারা ছিলেন তারাও দেশের খুব খ্যাতিমান শিল্পী এবং যোগ্য বিচারক। কিন্তু আমরা সবাই কম বেশি দু একটি ব্যতিক্রম ছাড়া আমরা কিন্তু দেখেছি যে একটি ছেলে বা একটি মেয়ে খুব চমৎকার একটি কবিতা আবৃত্তি করলো, কিন্তু মনে হয়েছে তাকে যখন এরপরে প্রশ্ন করলাম যে কবিতার এই শব্দটার অর্থ কি বা এই বাক্যটির অর্থ কি, সে কিন্তু বলতে পারলো না। তার মানে কি, সে তোতা পাখির মতো মানে শুধু মুখস্থ করে এসে কম্পিটিশনে সে অংশগ্রহণ করলো। তাকে আমরা নাম্বার দিয়েছি, আবার দেখে গিয়েছে যে একটি ছেলে বা মেয়ে ও ভালো করেছে, একবারে মন্দ না, কিন্তু বোঝা গিয়েছে যে সে কবিতাটিকে ধারণ করে। তো আমরা যখন জাজমেন্টে বা বিচারের ক্ষেত্রে যে জিনিসগুলো সবচেয়ে বেশি দেখি, যে সে কি এটাকে ওন করে কিনা, সে এটাকে কবিতাটিকে ধারণ করে কিনা, নিজের মনে করে বলছে কিনা। এখন আমি বিদ্রোহী কবিতা পড়বো, আমি বিদ্রোহী ভৃগু, যখনই আমি থামিয়ে জিজ্ঞেস করবো বিদ্রোহী ভৃগু কি জিনিস, বলবে স্যার আমি তো জানি না, আমার মামা শিখিয়ে দিয়েছে, তাহলে হবে না। আমি যখন বিদ্রোহী ভৃগু পড়বো, বিদ্রোহী কবিতা, প্রত্যেকটি পালস আমাকে বুঝতে হবে, সেটি আমি ছোট হই আর বড় হই। কাজী নজরুল ইসলাম এটা ছোটদের জন্য লিখে নাই, কিন্তু দুর্ভাগ্য আমাদের ইদানিং যে কোনো প্রতিযোগিতায় গেলে দেখা যায় বাচ্চারা এটি পড়ছে, এটি ঠিক না। আমি বলবো অভিভাবকদের যে এটি আসলে প্রাপ্ত বয়স্কদের পড়বার কবিতা, এটি কোনো শিশুতোষ কবিতা না যে ছোটরা পড়বে। এরপরেও যে বড়দেরও যে কবিতাগুলো আছে, যদি আমি বলি যে অধিকাংশ ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে আমরা ওই জিনিসটা একটু বেশি দেখি, যে তার মধ্যে যে নান্দনিকতা, নন্দন তত্ত্ব বলে একটি জিনিস আছে, সঙ্গীতে আছে, গানে আছে, প্রত্যেকটি ক্ষেত্রেই আছে। এই নন্দন তত্ত্ব যদি না থাকতো আমরা বেশ বাঁচতাম না। আমাদের প্রত্যেকের মধ্যেই একটি নান্দনিক ধারণা নিজেদের মতো করে আমরা তৈরি করি। সেই নান্দনিকতার সাথে সে কতটা মার্চ করছে আবৃত্তিটার সাথে, সেটি আমরা দেখি এবং দেখে ওইভাবে নাম্বারিংটা আমরা দেই। চমৎকার। অর্থাৎ স্যার বুঝে আবৃত্তি করতে হবে, যা পড়ছি তার অর্থ জানতে হবে। অবশ্যই কবি কি মেসেজ দিয়েছে, তা না হলে তো ওই যে সংবাদ পাঠক যেরকম প্রতিদিন আপনারাও দেখেন আপনাদের হাউসে খবর পড়ে, ও পড়লো শেষ হয়ে গেল, ওর কোনো দায় নাই। স্যার আমি কিন্তু সংবাদ পাঠ করি, সংবাদ পাঠকদেরও কিছু দায় থাকে না, আমি ওভাবে আপনাকে আক্রমণ করে কথাটি বলিনি, আমি স্বাভাবিকভাবেই নিয়েছি। কিন্তু আমি বোঝাতে চেয়েছি যে সংবাদ পাঠও একটি নিঃসন্দেহে শিল্প, কিন্তু ওইভাবে যে এখন একটি মঞ্চে এখন সংবাদ পাঠ করবেন সেরকম কিন্তু না। এই পর্যায়ে আপনার লেখা একটি কবিতা আবৃত্তি শুনতে চাই। আমার লেখা, আমার প্রথম যে কাব্যগ্রন্থ সাগর ছুঁয়েছে আকাশ আমি তোমাকে, এই বইটির জন্য আপনি ইতিমধ্যে বলেছেন যে আমি তরুণ লেখক প্রকল্প পুরস্কার পেয়েছিলাম বাংলা একাডেমি থেকে, এই কাব্যগ্রন্থের জন্যই কিন্তু আমাকে দিয়েছিল। ওখান থেকে ছোট্ট একটি প্রেমের কবিতা আপনাদের দর্শকদের উদ্দেশ্যে নিবেদন করছি। মৌলিক মন্তাজ 1। তোমাকে আনন্দ দেব কি, তুমি তো আনন্দই বোঝো না। তোমাকে কষ্ট দেব কি, তুমি তো কষ্টই বোঝো না। তোমাকে ভালোবাসবো কি, তুমি তো ভালোবাসাই বোঝো না। তুমি প্রেম বোঝো না, বিরহ বোঝো না, সুখ এবং দুঃখ বোঝো না। তুমি পৃথিবীর কিছুই বোঝো না। তুমি সব শুনে বললে আমি শুধু তোমাকে ছাড়া
আর কিচ্ছু বুঝি না। বাহ, চমৎকার। স্যার, এমন কেউ কি আছে যাকে ছাড়া আপনি কিচ্ছু বুঝেন না? থাকতেই পারে, না নিশ্চয়ই থাকাটা স্যার, কবিদের প্রেম হবে এটা খুব স্বাভাবিক খুব একটা বিষয়। স্বাভাবিক, খুব স্বাভাবিক। আমাদের জীবনে তো এটা ঘটতেই পারে। প্রেম ছাড়া সুন্দর কবিতাও সম্ভব না। একদমই তাই। এটা তুমি ভালো অন্তত বলতে ভেতরে পারবে। প্রেম থাকা দরকার, মারাত্মক, না হলে সম্ভব না। জি একদম। স্যার, একটু শুনতে চাই এই যে কবিতা লেখা, গবেষণা, সম্পাদনা, মানে এতগুলো কাজের ভারসাম্য কিভাবে করেন যদি জানতে চাই। এটি আসলে হয়ে যায়। আমি এমনি খুবই আলছে, ওই যা আজকে 4 লাইন লিখবো, দরকার নাই কালকেই লিখি। টেলিভিশনে একটু রিমোটটা হাতে নেই, বা এখন যেহেতু মোবাইল চলে আসছে মোবাইলটা নেই। আবার যখন তাড়না থাকে তখন কিন্তু মানে রীতিমতো নাওয়া খাওয়া বাদ দিয়ে কাজগুলো করি। যেরকম হঠাৎ করেই একটি যে এই যে ঢাকা শহরের, ঢাকা মহানগরের 416 বছর এবার পূর্তি হয়েছে, 1 আগস্ট ঢাকা দিবস। তো হঠাৎ করে কেন যেন মনে হয়েছে যে এখানে একটা আমাকে একটি পয়ার ছন্দে কবিতা লেখাটা একটু জরুরি, এবং আমি একটি পত্রিকাতেও ইতোমধ্যে দিয়েছি, ওটা আশা করি প্রকাশিত হবে। তো এটি আমি রীতিমতো ভোররাত পর্যন্ত লেখাটি আপাতত স্ট্রাকচার তৈরি করেছি, তারপরে আরো একটু গ্রহণ বর্জন করে সপ্তাহখানেক লেগেছে। এরকম অনেক সময় তাড়না যদি থাকে খুব দ্রুত হয়। আর আসলে আপনি এটা জানতে চাননি, আপনি জানতে চেয়েছেন যে এই যে এতগুলো কাজের ভারসাম্য কিভাবে ব্যক্তি জীবন, এগুলো আসলে কিছুটা ছাড় দিয়ে হলেও এগুলো অনেক সময় মেনে নিতে হয়। গালমন্দ শুনতে হয়, ঘরে সময় কম দিতে, বা অর্থনৈতিক অনেক সময় সামর্থ্যের বিষয়টি যুক্ত হয়। আমার সৌভাগ্য হয়েছে এই পর্যন্ত আমার যে কয়টি বই বেরিয়েছে সম্পাদিত নিজের, কোনো প্রকাশককেই, এবং আমার একজন প্রকাশক যিনি এই বইটিও প্রকাশ করেছেন, তিনি আমার আরো অসংখ্য বই প্রকাশ করেছেন, আমার কাছ থেকে পাণ্ডুলিপি চেয়ে নিয়েছেন। মানে এটি পর্দার আড়ালের কথা, তারপরেও বলি এখন কিন্তু কেউ ইচ্ছে করলেই একটি বই প্রকাশ করতে পারে না, প্রকাশক নিতে চায় না, তাকে ঘুরে ফিরে একটু এমন ভাবে বলে যে কাগজের দামটা দিতে হবে, ওই এর দামটা দিতে হবে, আসলে পুরো টাকার খরচের টাকাটাই নিয়ে নেয়। আমার সৌভাগ্য হয়েছে এই পর্যন্ত কাউকে খরচের টাকা আমাকে দিতে হয়নি, এভাবেই হয়েছে। তো কিন্তু প্রচুর সময় দিতে হয়, পড়াশোনা করতে হয়। আমি সবসময় চেষ্টা করি যেভাবেই হোক যেখানেই থাকি কিছুটা পড়তে, এবং এখন প্রয়োজনে আমি মোবাইলে পড়ি। অনেক সময় দেখা যায় যে কোনো একটি প্রশ্ন জানার হয় গুগলে সার্চ দিচ্ছি বা এআই কে জিজ্ঞেস করছি, এগুলো যে সবসময় সত্য হয় তাও না, আমাকে আবার ক্রস চেক করে মূল বই থেকে আমাকে জেনে নিতে হয়। একটা দায়বদ্ধতাও কিন্তু আছে স্যার, কি একজন আবৃত্তিকার হিসেবে, যেমন আবৃত্তি শিক্ষণ নামে আপনার কাছে ছোট বইও আছে, আপনি কেন অনুভব করলেন, কেন অনুভব করলেন? এটিও মানে অতিকথন হয়ে যাবে, তারপরও বলি যে আমি দীর্ঘ ওই সময় থেকেই আমার মাথায় ছিল যে কখনো যদি আমি সুযোগ পাই তাহলে যে সবার পক্ষে তো যে শত শত বই কেনা আসলে সম্ভব না। আমি কিনেছি, অনেক সময় দেউলিয়া হয়ে গেছি কিনতে কিনতে, হাজার হাজার বই আমার সংগ্রহে এখনো আছে, এবং বইগুলোর যে দুর্দশা সেটি যারা চোখে দেখে তারা বলে যে এটা আপনার স্ট্যাটাসের সাথে যায় না এই বইগুলো, কিন্তু কিছু করার নাই, পিঠের নিচেও অনেক সময় বই থাকে, তো কারোর পক্ষে সম্ভব না। তখন আমি চিন্তা করেছি যে সেই শৈশব থেকে কানে শুনে শুনে যে কবিতাগুলো, এগুলোকে যদি একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসা যায় তাহলে অনেকের পক্ষেই জিনিসগুলো সুবিধা হবে। তাই এই উদ্দেশ্য নিয়েই আমি এই কবিতাগুলো প্রথমে সংগ্রহ করেছি, তার 10-15 বছর হবে, এবং নিজের অভিজ্ঞতা থেকে নিজের রুচি থেকে যে মনে করেছি যে এই কবিতাটি আবৃত্তিযোগ্য, আমি সেই কবিতাটি নিয়েছি। এবং এই বইয়ের ভূমিকাতে আমি সেটি উল্লেখ করেছি যে একটি মহৎ কবিতা বা একটি সর্বগুণে গুণান্বিত কবিতাই কিন্তু আবৃত্তিযোগ্য হবে তা না। দেখা গেছে যে কাব্যতত্ত্বের অনেক কিছুর সংকট আছে কবিতাটিতে, কিন্তু তার যে বক্তব্য, ভাষা, এটি এত বেশি সার্বজনীন, এত বেশি মানুষের কাছে যায় যে সেটি ওই দুর্বলতাগুলোকে পাশ কাটিয়েও কিন্তু সে প্রবলভাবে আবৃত্তিযোগ্য একটি কবিতা হয়ে দাঁড়ায় এবং জনপ্রিয়তা পায়। নিশ্চয়ই স্যার, আপনি বর্তমানে আবৃত্তির এনসাইক্লোপিডিয়ার প্রণয়নের কাজ করছেন, মানে এটি করার কি স্যার কোনো লক্ষ্য আছে কিনা, বা পরিকল্পনাটা আসলে কি? হ্যাঁ, পরিকল্পনাটা এটি প্রায় তাও 10 বছর হবে। আমার দুর্ভাগ্য এখনো আমি শেষ করতে পারিনি। কি জন্যে? এটি আমি অনুপ্রাণিত আসলে হয়েছিলাম আরেকজন গুণী মানুষ,
অধ্যাপক করুণাময় গোস্বামী, তিনি প্রয়াত হয়েছেন। জি। তিনি বাংলা একাডেমি থেকে একটি বই আছে তার সঙ্গীত কোষ, এবং খুবই, তো এই বইটি যখন আমি দেখেছি তারপর থেকে আমি চিন্তা করেছি যে আবৃত্তি কোষ এই নামে করা যায় কিনা। পরে অনেকের সাথে কথা বলেছি, কিন্তু মজার বিষয় হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে এই নামে আবার আবৃত্তি শেখার একটি বই আছে, নীরদবরণ হাজরা। জি, একদম। তো তখন আমাকে আবার সিদ্ধান্তটি পরিবর্তন করতে হয়েছে নামকরণের, যেই কারণে ওই যে আমি এখন যে আবৃত্তিপিডিয়া বা এরকম, তো এটি চেষ্টা করেছি। আমি বাংলাদেশের অনেক আবৃত্তির সংগঠন, আবৃত্তি শিল্পী, আবৃত্তি সংগঠকদের জীবনী সংগ্রহ করেছি, আবৃত্তি আয়োজনগুলোর তথ্য সংগ্রহ করেছি, এগুলো এবং অব্যাহত আছে। আশা করি এই 2-1 বছরের মধ্যে বইটি আলোর মুখ দেখবে। ইনশাআল্লাহ। চমৎকার স্যার, আমরা এই পর্যায়ে একটা কবিতা শুনতে পারি? আমি সেটাই বলতে চাচ্ছিলাম। Please, স্যার sir. আরেকটা কবিতা আবৃত্তি শুনি। এবার আমার একজন প্রিয় কবি, তার কবিতাটি আমি আবৃত্তি করবার চেষ্টা করছি। শুধু আমার না, আমি মনে করি বাংলাদেশের অনেক মানুষের কাছেই তিনি প্রিয় কবি, নির্মলেন্দু গুণ। জি। আমি গুণদার খুব বিখ্যাত একটি প্রেমের কবিতা এবারেই প্রথম তুমি, এটি আবৃত্তি করছি। ভুলে যাও তুমি পূর্বেও ছিলে, মনে করো এই বিশ্ব নিখিলে এবারই প্রথম তুমি। এর আগে তুমি কোথাও ছিলে না, ছিলে না আকাশে, নদী জলে ঘাসে, ছিলে না পাথরে ঝর্ণার পাশে, এবারই প্রথম তুমি। এর আগে তুমি কিছুতে ছিলে না, ফুলেও ছিলে না, ফলেও ছিলে না, নাকে মুখে চোখে চুলেও ছিলে না, এবারই প্রথম তুমি। ভুলে যাও তুমি পূর্বেও ছিলে, মনে করো এই যক্ষের ঝিলে এবারই প্রথম তুমি। এর আগে তুমি এখানে ছিলে না, এর আগে তুমি সেখানে ছিলে না, এর আগে তুমি কোথাও ছিলে না, এবারই প্রথম তুমি। রাতের পুণ্য লগনে ছিলে না, নীল নবঘন গগনে ছিলে না, দিবারাত্রির যখনে ছিলে না, এবারই প্রথম তুমি। এর আগে তুমি, তুমিও ছিলে না, শুধু এবারই প্রথম তুমি। ভীষণ আহা। সুন্দর, ভীষণ আহা, সুন্দর। নির্মলেন্দু গুণ না? কি কি চমৎকার। চমৎকার। কবি যুগ যুগ বেঁচে থাকুক তার লেখার মধ্য দিয়ে, নিশ্চয়ই, যদিও তিনি বেঁচে আছেন আমাদের মাঝে এখনো। নিঃসন্দেহে বাংলাদেশের অসাধারণ একজন। স্যার, আপনি চমৎকার পড়ছিলেন, তখন আমার উপলব্ধি হচ্ছিল একজন আবৃত্তিকার যিনি পড়েন তিনি আসলে উপলব্ধি করতে পারেন না, আমার কাছে মনে হয় তিনি কতটা সুন্দর পড়েন, এবং তার শ্রোতারাই হয়তোবা মানে হৃদয় দিয়ে স্পর্শ করেন। কি বলেন স্যার? না, একমত আমি, কিন্তু সাধনার ওই জায়গাটাই পৌঁছাতে হয়। আমি মনে করি আমি এখনো পৌঁছাতে পারিনি, কিন্তু কি জন্য? শিল্প চর্চা একটি সাধনার বিষয়। আমার ভেতরে যদি সাধক ফয়জুল আলম পাপ্পু না থাকে, হ্যাঁ, শুধু আমার মধ্যে যদি মানে যে আবৃত্তি প্রতিযোগিতা, ওটা না যে আপনি ভালো পড়ছেন, আচ্ছা তাহলে আপনাকে কিভাবে ধাক্কা দিয়ে বা তদবির করে আপনার বদলে আমি ঢুকবো, তাহলে কিন্তু ওই সাধনার জায়গাটা ক্ষুণ্ণ হয়, ক্ষতিগ্রস্ত হয়। যিনি সাধক হয়ে উঠতে পারেন তিনি সঙ্গীত শিল্পী হন, নৃত্যশিল্পী হন, অভিনয় শিল্পী হন, কিংবা আবৃত্তি শিল্পী হন, কিংবা যে অন্যান্য যে শিল্প মাধ্যমে ভাস্কর হন, চিত্রশিল্পী হন, কিন্তু ওই জায়গাটায় পৌঁছাতে পারেন। এবং আমি নিজে একটি কথা বলি, এটাকে বলে ছোটবেলায় রেডিওতে আমরা ফাইন টিউনিং করতাম, হ্যাঁ, তখন যে রেডিও শিলং বা এরকম কিছু ধরার জন্য রেডিওতে একটা অপশন থাকতো ফাইন টিউনিং। তো এই শিল্প মাধ্যমেও কিন্তু ফাইন টিউনিং এর একটি ব্যাপার আছে। যদিও শিল্প সমালোচনা মুক্ত নয়, শিল্পে ত্রুটি থাকবে, এটি স্বাভাবিক, এবং শিল্পে ত্রুটি আছে বলেই শিল্প এতটা সুন্দর, যে কারণে যুগে যুগে আমরা বলে এসেছি যে চাঁদে কলঙ্ক আছে বলেই চাঁদকে এত সুন্দর লাগে। তো কিন্তু এই ত্রুটি কিন্তু আমার অযোগ্যতার, আমার সীমাবদ্ধতার ত্রুটি না। শিল্প ত্রুটি মুক্ত হবে না, এটি স্বাভাবিক, কিন্তু বোঝা যাবে যে এটার পিছনে শিল্পীর, সৃষ্টিকর্তার, স্রষ্টার যে তার ফাইন টিউনিং এর চেষ্টাটি ছিল। চমৎকার করে বলছেন স্যার। আপনি ছন্দ নিয়ে বলছিলেন যে পয়ের ছন্দে আপনি লিখছেন, এই যে আবৃত্তি করার ক্ষেত্রে ছন্দ বোঝাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, নাকি এটা স্যার আবৃত্তি করতে করতে তৈরি হয়ে যায়?
ছন্দটা তো পুরো একাডেমিক বিষয়, যেরকম যখন আমি অনার্স করেছি, মাস্টার্স করেছি, ওখানে ছন্দের রীতিমতো প্রশ্নের উত্তর লিখতে হয়েছে খাতায় পাশ করবার জন্য। একজন কবি যখন কবিতা লেখা শুরু করেন, এটাও আসলে কবির মাথায় যদি ছন্দ না থাকে, তিনি কিন্তু ছন্দের বই পড়ে কেউ কবি হতে পারবে না, কোনো দিন হতে পারবে না। মোটা মোটা বই পাওয়া যায় ছন্দ শেখার, রবীন্দ্রনাথ থেকে শুরু করে মহিতলাল মজুমদার থেকে শুরু করে অনেকের লেখা আছে বাংলাদেশে, কিন্তু ছন্দ শিখে কবিতা লেখা যায় না। আমার মধ্যে যদি কবিত্ব থাকে, অটোমেটিক্যালি ছন্দ আমার মধ্যে কাজ করবে। তখন আমি নার্সিং এর প্রয়োজনে ছন্দ বিষয়ে অভিজ্ঞ থাকবার চেষ্টা করব, যে আমি যা লিখবো সেটা যাতে কোনোভাবেই ছন্দের বাইরে না যায়। এখন একজন আবৃত্তি শিল্পীকে কিছুটা আবৃত্তি কর্মশালায় যখন যায়, তখন আমরাও ছন্দের ক্লাস করি বা করাই, এবং ছন্দ সম্পর্কে জানতে হয়। কি জন্যে? আমি যেই পোশাকটি পরছি, যেরকম আমি যে প্রসাধনটি করছি, সেটির উপরে যেরকম আমরা অন্তত কোম্পানির নামটি জানি। আপনারা যখন কোনো কিছু কিনতে যান, কোম্পানির নাম ধরে কিন্তু চান, লিপস্টিকটা কিংবা এটা, আমরাও এরকম করি অনেক ক্ষেত্রেই, আমাদের পোশাক আশাকের ক্ষেত্রে। তো সেরকম এখন আমি কবিতা পড়বো, আমি চেষ্টা করব বাংলাদেশের একজন প্রখ্যাত আবৃত্তি শিল্পী হতে, কিন্তু আমি ছন্দ কত প্রকার এটি জানবো না, এটি কিন্তু আমার অপরাধ। সেই কারণে আমাকে যে মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত এটি যেরকম জানতে হবে, সেরকম আরেকটি কথা, ওই যে আপনি একবার বলেছিলেন দায়বদ্ধতা। এখন একজন ছোট একটি বাচ্চা কিংবা আমার কনিষ্ঠ কোনো আবৃত্তি শিল্পী কিংবা না হোক আবৃত্তি শিল্পী আমাকে যদি জিজ্ঞেস করে যে আপনি তো আবৃত্তি করেন, আচ্ছা ছন্দে পড়েন, তো ছন্দ কত প্রকার, তখন যদি আমি বলি বাবা আমি তো ছন্দ শিখিনি, তখন কিন্তু আমার অপমানের কিংবা অপরাধের শেষ থাকবে না। সঙ্গত কারণে এগুলো আমাদের জানা থাকাটা দরকার। এবং শিল্পীর মধ্যেও যদি ওই সুর জ্ঞান, তাল জ্ঞান না থাকে, তাহলে তো তিনি শিল্পী হয়ে উঠতে পারবেন না। এই যে আমরা কথা বলছি, কথার মধ্যেও কিন্তু সুর আছে, তাল আছে। আমি যদি হঠাৎ চেঁচিয়ে উঠি কিংবা আমার লেভেলটা নিচে নামিয়ে দেই, তাহলে কিন্তু হবে না। এইটি কিন্তু আমি বই পড়ে শিখে দিই, এটি কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে, চর্চা করেছি বলে আমরা প্রত্যেকে আমাদের লেভেলে কথা বলছি, আমাদের একটি লয় আছে, তালের মধ্যে থাকছি, এর বাইরে যাচ্ছি না। এবং অনেকে যারা আসলে আবৃত্তি করেন স্যার, তারা প্রায় বলেন যে আমার কণ্ঠ তো সুন্দর না, আমি কি আসলে আবৃত্তি করতে পারবো? কণ্ঠ সুন্দর হওয়াটা নিশ্চয়ই জরুরি স্যার, যদি মানুষের কাছে পৌঁছতে হয়। হ্যাঁ, কিন্তু এটি ঠিক, কিন্তু আবার এমন মানে কোন পদ্ধতি প্রয়োগ করে, ইংরেজি শব্দটি আমি প্রয়োগ করি যে আর্টিফিশিয়াল কোনো ভয়েস থ্রো করে আমি আবৃত্তি করছি, এরকম করেন অনেকে আছেন, বাংলাদেশে অনেক বিখ্যাত হয়েছেন, কিন্তু এটি খুব একটি শোভন না। কারণ আবৃত্তি পুরো বিষয়টা হচ্ছে বুদ্ধিবৃত্তিক চর্চা, শিল্পটি হচ্ছে বুদ্ধিবৃত্তিক চর্চা। কাজেই আমি বুদ্ধিবৃত্তিক চর্চায় যদি মানে টিকে যেতে পারি, আমি যদি ম্যাচ করতে পারি, তাহলে আমার কণ্ঠ যেভাবেই যেরকমই হোক শ্রোতার কাছে কিন্তু আমার মানে গ্রাহ্যতা স্পষ্ট হবে। আর কণ্ঠকে যদি সুন্দর করতে চায় কেউ, এটা নিয়ে তো অনেক ধরনের কন্টেন্ট আছে স্যার, আপনি জানেন, অনেকে লেখালেখি করেছে, তো এই ক্ষেত্রে আসলে সে কি করতে পারে? কিছুই করার নাই। আমি যেটি এখনো সনাতনী পদ্ধতিতেই বলবো, যে কণ্ঠস্বরের রেয়াজটা যদি মানে করা যায় হারমোনিয়ামে কিংবা হারমোনিয়াম ছাড়া, যেরকম এটি এখন বইপত্র পাওয়া যায়, ইউটিউব খুঁজলে শত শত ক্লিপিং পাওয়া যাবে, সম্ভবত আপনারও এরকম দু একটি থাকতে পারে, বা আমাদের অনেক তরুণ বন্ধুদের আছে। কণ্ঠস্বর এখন মানে চর্চা করবার অনেক সুযোগ আছে, কিন্তু গলা ছেড়ে আবৃত্তি করলে তো স্যার কণ্ঠটা খোলে। নিঃসন্দেহে আয়নার সামনে আবৃত্তি করবার কোনো বিকল্প নেই। এই কয়দিন আগে আমি আমার কাছে কয়েকজন মানে আমি যে আমার যে সংগঠন প্রকাশ, ওটার ইয়াদের বলেছিলাম, মানে আমার সহকর্মীদের বলছিলাম যে প্রয়োজনে ভ্যানিটি ব্যাগ থেকে ছোট আয়না বের করে ওটা দেখে, অথবা বাসায় গিয়ে ড্রেসিং রুমের সামনে দাঁড়িয়েও কিন্তু খালি গলায় পড়তে হবে, এবং আয়নার থেকে বড় জাজ আর কেউ নাই। জি, চমৎকার বলেছেন স্যার। স্যার, এই যে বাংলা ভাষা সাহিত্য বা এই যে বর্তমান সংস্কৃতির চর্চা নিয়ে যদি একটু বলি, যে আপনার দিক থেকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? পরিবর্তন হয়েছে, পরিবর্তন হবে। আজকে আমরা যেরকম বলছি যে আমি এখনো বলা শুরু করিনি, কিন্তু আমার থেকে যারা 10-15 বছর সিনিয়র, তারা এখনই বলছেন যে আগেই ভালো ছিল, আগে এভাবে হতো, এভাবে হতো, আজকে এরকম হচ্ছে না।
এই কথাটি কিন্তু আজ থেকে 70 বছর আগেও যেভাবে বলা হয়েছে, তার থেকে 70 বছর আগেও বলা হয়েছে, এইভাবেই কিন্তু এখনো বলা হচ্ছে। এটি আসলে যুগের প্রয়োজনে এই পরিবর্তনগুলো হবে। আমাদের আর্কাইভে যদি সমৃদ্ধ থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের পরম্পরা, সাহিত্য বলেন, সংস্কৃতি বলেন, এটি কিন্তু একটি পরম্পরার বিষয়। এই পরম্পরাটি যদি কোথাও বাধাগ্রস্ত হয় তখনই কিন্তু আমরা, যেরকম বাংলা সাহিত্যে একটি কথা বলে অন্ধকার যুগ বলে একটি টার্ম আছে, সেরকম একটি অন্ধকার যুগে পড়ে যাব। কিন্তু এই পরম্পরাটিকে অনেক সময় দেখা গেছে যে আমি বা আমরা মেনে নিতে পারি না, তখনই বলি যে আগেই ভালো ছিল, এখন কেমন জানি। অথচ এখনকার যে স্টুডেন্টরা বা এখনকার যে তরুণরা, এখনকার প্রজন্ম, তারা কিন্তু এটাকেই তাদের সঠিক অবস্থান বা সঠিক সময় বলে মনে করছে। তো একেবারেই শৈশবে আমি স্কুলে একটি ইংরেজি গল্প ছিল আমাদের, 3 কোয়েশ্চেন। সেখানে একজন জ্ঞানী ব্যক্তি প্রশ্ন করছে যে 3টি প্রশ্ন করছি যে সঠিক সময়, সঠিক ব্যক্তি, সঠিক কাজ কি। তখন কিন্তু ওই ইংরেজিতে ওটা এখনো আমি যেটুকু মনে আছে যে সামনের মানুষটি হচ্ছে সঠিক মানুষ, সামনের কাজটি হচ্ছে সঠিক কাজ, মানে সময়, সামনের সময়টি হচ্ছে সঠিক সময়। এই তো কাজেই বর্তমানকে যদি আমি সঠিকভাবে উপলব্ধি করতে পারি, উদযাপন করতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার জীবন যাপন করেননি, উদযাপন করেছেন। আমি এটি বলি, এটি আমি বলি। তো কাজেই আমরা যদি উদযাপন করতে পারি আমাদেরকে সঠিকভাবে, কল্যাণ চিন্তা করে, যার যার মতো করে আমরা আনন্দ করব, হইচই করব, অনেক কিছু করব, এগুলোর বাইরে উদযাপনটি যদি আমার সৎ ইচ্ছার, সৎ চিন্তার হয়, সেটি সাহিত্যের ক্ষেত্রে হোক, সংস্কৃতির ক্ষেত্রে হোক, এমনকি অন্য ক্ষেত্রেও হোক, তাহলে বোধহয় কোনো সমস্যা থাকার কথা। চমৎকার বলেছেন স্যার, আসলে দারুণ অনুপ্রেরণা। আসলে বর্তমানটাকে নিয়ে বাঁচতে হবে, কারণ বর্তমানটাই ভবিষ্যৎ। নিঃসন্দেহে। অসংখ্য ধন্যবাদ স্যার, সময় দিয়েছেন আমাদেরকে এত ব্যস্ততার মধ্যে। আপনাদের দুজনকেও আমার অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লেগেছে আপনাদের সাথে কথা বলে। আরো একবার মাছরাঙা পরিবারের কাছে আমি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাকে রাঙা সকাল এই আয়োজনে আমন্ত্রণের জন্য।